রাজনীতি মানেই তো আমরা ক্ষমতার খেলা বুঝি, তাই না? কিন্তু যদি আমরা এটাকে একটা ইঞ্জিনিয়ারিং সমস্যা হিসাবে দেখি, মানে মূল প্রশ্নটা হলো সাধারণ মানুষের প্রয়োজন আর তাদের আকাঙ্ক্ষাকে কি করে সরাসরি শাসনের সঙ্গে জুড়ে দেওয়া যায়। এই বিশ্লেষণে আমরা ঠিক সেই সংযোগটা তৈরির চেষ্টা করব, তথ্যের উপর ভিত্তি করে, সিস্টেমের উপর ভিত্তি করে, কোনো ব্যক্তির উপর ভিত্তি করে নয়। এই দর্শনটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি। নির্বাচন মানে শুধু ভোট কোনা নয়, এটা হলো শাসনের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং। এটা এমন একটা সিস্টেম তৈরির প্রক্রিয়া যা মানুষের জীবনযাত্রাকে সত্যি সত্যি উন্নত করতে পারে। চলুন আরও গভীরে যাওয়া যাক। আজ আমরা যেখানে যাব সেটা হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বড়নিয়া বিধানসভা কেন্দ্র। এই মাটির গল্প, এখানকার মানুষের জীবনই আমাদের বিশ্লেষণের কেন্দ্রবিন্দু। আসলে বড়নিয়াকে বুঝতে পারা মানে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের নারীর স্পন্দনকে অনুভব করা। তো আজ আমাদের যাত্রাপথটা কেমন হবে? আমরা শুরু করব বড়াইয়ার মাটি আর মানুষের কথা দিয়ে। তারপর দেখব সেখানকার রাজনৈতিক জমিতে কী ধরনের পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের আসল কারণ অর্থাৎ মানুষের বিশ্বাসে যে সংকট তৈরি হয়েছে সেটাকে বোঝার চেষ্টা করব। আর সবশেষে একটা উন্নত সিস্টেম তৈরির একটা ব্লুপ্রিন্ট দেখব, যা একটা সত্যিকারের জনাদেশ অর্জনের পথ দেখাতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্যায় দিয়ে। যে কোনো জায়গার রাজনীতিকে বুঝতে গেলে সবার আগে তার ভূগোল আর অর্থনীতির বাস্তবতাটা বোঝা খুব জরুরি, কারণ বড়নিয়ার মাটি আর মানুষের গল্পটাই এখানকার রাজনীতির আসল চালিকা শক্তি। বড়াইয়া হল রাঢ় অঞ্চলের ময়ূরাক্ষী সমভূমির একটা অংশ। এখানকার দুটো প্রধান নদী, ময়ূরাক্ষী আর দ্বারকা, এগুলো একদিকে যেমন আশীর্বাদ, তেমনি প্রতি বছর বন্যার কারণ হয়ে দাঁড়ায়। আর এখানকার ৭৬% মানুষ সরাসরি কৃষিকাজের উপর নির্ভরশীল। মানে ভাবুন একবার, প্রতি ৪টে পরিবারের মধ্যে ৩টে পরিবারের জীবনজীবিকা নির্ভর করে বর্ষার মেজাজ আর জমির উর্বরতার উপর। কৃষিকাজের বাইরে অন্য কাজের সুযোগের অভাব, এটাই এখানকার মূল চ্যালেঞ্জ। এই সংখ্যাটা একবার দেখুন, মাত্র ৪২.৬% গ্রামে সারা বছর চলার মতো পাকা রাস্তা আছে। একবার কল্পনা করুন তো সেই দৃশ্যটা। বর্ষার দিনে কাদা জল পেরিয়ে একজন অসুস্থ শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, বা একজন কৃষক তার ফসল বাজারে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা শুধু একটা অসুবিধে নয়, এটা জীবন আর জীবিকার পথে একটা বিরাট বাধা। বেশ, এবার দ্বিতীয় ধাপে আসা যাক। এখানকার মানুষের এই কঠিন বাস্তবতার প্রতিফলন ভোটের ফলাফলে কিভাবে ঘটেছে সেটা একটু দেখা যাক। ভোটের সংখ্যাগুলো কিন্তু বেরু সংখ্যা নয়, এগুলো আসলে কথা বলে। একটা অঞ্চলের পরিবর্তনের জীবন্ত দলিল এগুলো। ২০১৬ সালের ছবিটা একবার দেখুন। কংগ্রেস, তৃণমূল, বামফ্রন্ট আর বিজেপি, এই ছিল এখানকার চেনা রাজনৈতিক সমীকরণ। বছরের পর বছর ধরে এটাই চলে আসছিল। এই সংখ্যাগুলো মনে রাখবেন, কারণ এর ঠিক পরেই যা ঘটতে চলেছে তা একটা রাজনৈতিক ভূমিকম্পের থেকে কিছু কম নয়। আর এই হল ২০২১-এর ছবি। কি বিরাট পরিবর্তন, তাই না? মাত্র ৫ বছরের মধ্যে পুরো রাজনৈতিক মানচিত্রটাই যেন নতুন করে আঁকা হয়েছে। কংগ্রেস আর বামফ্রন্টের মতো পুরনো শক্তিগুলো প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে, আর লড়াইটা সরাসরি দুটো প্রধান শক্তির মধ্যে চলে এসেছে। আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, ভোটারদের উপস্থিতি। ২০১৬ সালে যেখানে ৭৭.৯৫% মানুষ ভোট দিয়েছিলেন, ২০২১-এ সেটা বেড়ে হয়েছে ৮১.২৯%। এর মানে কিন্তু মানুষ উদাসীন নয়, বরং তারা পরিবর্তন চাইছে, নিজেদের কথা শোনাতে চাইছে, আর সেই পরিবর্তনের জন্য তারা ভোটকেন্দ্রে আসছেন। আমরা তো সংখ্যাগুলো দেখলাম, কিন্তু এই অসম্ভব বদলের পেছনে আসল কারণটা কি? তৃতীয় পর্যায়ে আমরা সেই কারণগুলোই খুঁজে বার করব। এটা আসলে মানুষের বিশ্বাসের এক গভীর সংকট, যা সংখ্যার আড়ালে লুকিয়ে থাকা একটা ভাঙা সিস্টেমের গল্প বলে। মানুষের মনে এত ক্ষোভ জমল কেন? এর শুরুটা হয় একেবারে ওপরের স্তরের দুর্নীতি দিয়ে, তারপর সেই ভাঙন ছড়িয়ে পড়ে একদম সাধারণ মানুষের জীবনে। এর সঙ্গে যোগ হয় ভোট পরবর্তী হিংসার ভয়, আর সবশেষে কোনো রকম জবাবদিহিতার অভাব। এই ৪টে জিনিস মিলে মানুষের মনে একটা গভীর হতাশা আর অবিশ্বাস তৈরি করে দিয়েছে। সুবিধা পেতে হলে টাকা দিতে হবে, এই একটা কথাই বুঝিয়ে দেয় যে কাটমানি দুর্নীতি কতটা গভীরে পৌঁছেছে। আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দেয়, কিন্তু যখন নিজের অধিকার পাওয়ার জন্য কাউকে ঘুষ দিতে হয়, তখন সেই সম্মানটা আর থাকে না। এই দুর্নীতি একজন নাগরিককে তার অধিকার থেকে বঞ্চিত করে, একজন প্রার্থী বানিয়ে দেয়। এখানেই সিস্টেম তার সবচেয়ে বড় প্রতিশ্রুতিটা ভেঙে ফেলে। আর এই যে একটা গভীর হতাশা আর ক্ষোভ, বিরোধী পক্ষ কিন্তু ঠিক এই জায়গাটাকেই কাজে লাগিয়েছে। তারা এই ভাঙা সিস্টেমটাকে সারিয়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে এবং নিজেদেরকে পরিবর্তনের একটা মাধ্যম হিসেবে তুলে ধরেছে। মানুষের বিশ্বাস যখন ভেঙে যায়, তখন তারা স্বাভাবিকভাবেই একটা নতুন পথের সন্ধান করে। তাহলে প্রশ্ন হল, এই ভাঙা বিশ্বাস
জোড়া লাগানোর উপায় কি? এর উত্তর শুরু হয় একটা স্পষ্ট তথ্যভিত্তিক ব্লুপ্রিন্ট দিয়ে। এটা কোনো ফাঁপা প্রতিশ্রুতি নয়, বরং বরঞ্চার ভবিষ্যতের জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা। এই ব্লুপ্রিন্টের একেবারে কেন্দ্রে রয়েছে 3টে বড় পরিকাঠামো প্রকল্প। প্রথমত, আমরা যে বার্ষিক বন্যার কথা বলছিলাম তার মোকাবেলার জন্য ৭৫ কোটি টাকার একটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প। দ্বিতীয়ত, রাস্তাঘাটের সমস্যার সমাধানের জন্য ১২০ কোটি টাকা খরচ করে জাতীয় সড়কের উন্নয়ন। আর তৃতীয়ত, কৃষির ওপর থেকে চাপ কমাতে ৫০ কোটি টাকার একটি কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র, যা নতুন কাজের সুযোগ তৈরি করবে। এখানে মূল কথাটা হলো, এটা কোনো দয়া বা দান নয়, এটা হলো অধিকার। ২ বছরের মধ্যে ১০০% আবাসন মানে কোনো যোগ্য পরিবার আর ছাদহীন থাকবে না। প্রতিটি গ্রামীণ বাড়িতে পাইপের মাধ্যমে জল পৌঁছানো মানে স্বাস্থ্য আর সময়ের সুরক্ষা, বিশেষ করে মহিলাদের জন্য। আর এলাকার যোগ্য ৫০,০০০ পরিবারকে স্বাস্থ্য কার্ড দেওয়া মানে অসুস্থ হলে কাউকে চিকিৎসার খরচ আর জমানো টাকার মধ্যে একটাকে বেছে নিতে হবে না। বেশ, আমরা এখন আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ব্লুপ্রিন্টকে বাস্তবে রূপ দিতে আর মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে ঠিক কী ধরনের কৌশল দরকার? জনাদেশ অর্জনের আসল পথটা ঠিক কী? এই কৌশলটাকে আমরা বলতে পারি চতুর্মুখ মতবাদ, যা 4টি মৌলিক নীতির উপর দাঁড়িয়ে আছে। এটাকে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে একটা সুষম শাসনের কাঠামো হিসেবে ভাবুন। দুর্নীতি আর হিংসার মোকাবেলায় প্রয়োজন একটা আগ্রাসী নীতি। কল্যাণমূলক প্রকল্পগুলোকে মানুষের কাছে নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়ার জন্য দরকার স্থিতিশীলতা। প্রযুক্তির মাধ্যমে প্রচার আর সমস্যার সমাধানের জন্য প্রয়োজন উদ্ভাবনী শক্তি। আর সবশেষে নারী ও দুর্বল মানুষদের সুরক্ষার জন্য একটা রক্ষাকারী শক্তি। এই পুরো আলোচনা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, শাসন মানে শুধু কি দেওয়া হচ্ছে তা নয়, বরং কিভাবে দেওয়া হচ্ছে সেটাই আসল। সম্মান, স্বচ্ছতা এবং বিশ্বাস, এই 3টে স্তম্ভের উপরই একটা কার্যকর শাসন ব্যবস্থা দাঁড়িয়ে থাকতে পারে। এটা একটা আধুনিক সামাজিক চুক্তি, যা শুধু মানুষের প্রয়োজনকেই দেখে না, তাদের সম্মান এবং তাদের ডেটাকেও সুরক্ষিত রাখে, যা ভারতের ডেটা সুরক্ষা আইনেরও মূল কথা। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নয়ন করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন, অথবা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।